আলাইকুম। আমি আপনার মাস্টার থেকে শিয়াব আছি আপনাদের সাথে। আজকে একটা ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে আইফোন 13 প্রো। এই ফোনটা হচ্ছে উনি কাস্টমার, কথা হচ্ছে উনি ফোনটা চালাচ্ছিল, হঠাৎ করে সাডেনলি ওনার হাতে এই ফোনটা বন্ধ হয়ে গেল। এরপরে উনি চার্জ দেওয়ার চেষ্টা করলো, চার্জ দিয়েও ফোনটা চালু হয় না। তারপর উনি আসলে ট্রাস্টেড কোনো শপ আসলে পাচ্ছে না, যার কাছে যাচ্ছে এক একজন এক এক রকম কথা বলতেছে। এরপরে আমাদের কিছু কাজের ভিডিও দেখে আমার কাছে মনে হলো যে আমাদের এখানে হয়তো বা ট্রাস্টেড ভালো সার্ভিস উনি পেতে পারে, এই জন্য আমাদের কাছে নিয়ে আসছে। তো আমরা ফোনটা চেক করে যেটা দেখলাম, চেক করার পরে এটা যেটা দেখতে পেলাম যে ফোনটা শর্ট সার্কিট হয়ে আছে। তো আমরা একটু চেক করে দেখি যে এটা কি সমস্যা। আমরা দেখতে পাচ্ছেন যে ফোনটা কিন্তু ফুল শর্ট আছে। হ্যাঁ, তো ফুল শর্টের কাজের প্রসেসটা আমরা একটু আপনাদের মাঝে শেয়ার করি, আপনি একটু দেখবেন এ টু জেড ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। তো সর্বপ্রথম হচ্ছে পিছনের যে স্টিকারগুলো আছে সেপারেট করার জন্য স্টিকারগুলো অবশ্যই তুলে নিতে হবে। যে অনেকেই আছে এই স্টিকারগুলো তুলে না, যার কারণে প্রিন্টারে দিয়ে যারা খোলে তাদের জন্য অনেক ক্ষতি হয় বলে, অনেক ক্ষেত্রে ফোন ডেড হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। আমি স্টিকারগুলো তুলে নিলাম। এরপরে যে উপরে স্পঞ্জগুলো আছে, এটা প্রিন্টারে দিলে স্পঞ্জগুলো কিন্তু সব কুচকায়া যাবে গরমের কারণে, তো স্পঞ্জগুলো তুলে নিই। তো স্পঞ্জগুলো তোলার জন্য আমি এখানে অ্যালকোহল দিলাম। অ্যালকোহল দেওয়ার পরে 10-15 সেকেন্ড সময় দিয়ে আমি আসলে স্পঞ্জগুলো তুলে নিব। স্পঞ্জগুলো তুলে নিলাম। এখন হচ্ছে সেপারেটরে দিয়ে এটা সেপারেট করে নিব। আমি টেম্পারেচার সেট করে দিলাম 230। আমি একটু সময় অপেক্ষা করব যাতে টেম্পারেচারটা একটু ক্রিয়েট হয়, হওয়ার পরে আমি বোর্ডটা দিব। টেম্পারেচারটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন 136। এখন আমি বোর্ডটাকে এখানে প্লেস করব, কারণ একদম স্টার্টিং থেকে যদি আমি বোর্ড দিই, স্টার্টিং থেকে বোর্ডটা গরম হওয়া শুরু হলে সেক্ষেত্রে অনেক সময় এই টাইপের বোর্ডগুলা যেগুলো মিডল লেয়ার অনেক হাই টেম্পারেচারের পেজ দিয়ে বল করা আছে ফ্যাক্টরি থেকে, তো এটা খুলতে একটু সময় লাগে, যার কারণে এগুলো আসলে বেশিক্ষণ রাখলে সমস্যা হয়। পুরো প্রসেসটা খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। এটা একটু হাই টেম্পার, তো একটু টেম্পারেচার বেশি, 230 টেম্পারেচারের নিচে এটা খোলা যায়। আমার 227 কিন্তু টেম্পারেচার হয়ে গেছে। আমি জাস্ট এখন একটু ব্লেড দিয়ে দেখবো এটা নরম হয়েছে কিনা, বোর্ডটা সেপারেট করা যাবে কিনা। একবারে কিন্তু এই সাইড দিয়ে টান দিয়ে উপরে উঠাইতে গেলে বোর্ড বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমি চারো সাইড দিয়ে এটা আগে ক্লিয়ার করে নিয়ে আস্তে করে তুলে ফেলবো। তুলে ফেলার পরে নিচের বোর্ডটা কিন্তু এখানে রাইখা দেওয়া যাবে না, সাথে সাথে তুলে ফেলতে হবে, নাহলে নিচের বোর্ডের যে বেস ব্যান্ড আছে, ওয়াইফাই আছে বা নেটওয়ার্ক সেকশন আছে, এটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। তো অনেকে এই ভুলটা করে যে আসলে সেপারেট দিয়ে বোর্ডটা পার্টিশন খোলার পরে নিচের বোর্ডটা ওইভাবেই রাইখা দেয় প্রিন্টারের সাথে, যার কারণে নিচের বোর্ডটায় কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে, অনেক ক্ষেত্রে নেটওয়ার্ক চলে যায়। তো সেপারেট করার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে বোর্ডটাকে ঠান্ডা করে নেওয়া।
বোর্ডটা ঠান্ডা করার পরে যেটার উপরে থার্মাল পেস্টগুলো আছে, থার্মাল পেস্টগুলো আমি রিমুভ করে নিচ্ছি। থার্মাল পেস্টগুলো আমার রিমুভ করা হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরের বোর্ডটা কিন্তু কোনো শর্ট সার্কিট নাই, পিছনে চলে যাবে। আমার বোর্ডটা কিন্তু কোনো শর্ট সার্কিট নাই, উপরের বোর্ডটা। তার মানে হচ্ছে আমার নিচের বোর্ডটা থেকে শর্ট সার্কিট আছে। এখন নিচের বোর্ডের শর্ট সার্কিটটা রিমুভ করা সবচেয়ে কমপ্লিকেটেড। কেন কমপ্লিকেটেড সেটা আমি একটু স্কিমেটিকের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিই। শর্ট রিমুভ করা আসলে একটু কষ্টসাধ্য, এর কারণ হচ্ছে উপরের বোর্ডে যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ লাইন। ব্যাটারি পজিটিভ লাইন থেকে এখানে আমার বুস্ট পাওয়ার আইসিতে চলে আসছে। বুস্টে আসার পরে এরপরে হচ্ছে আমার সেকেন্ডারি আছে চার্জিং এসিতে। আর যে ব্যাটারি যে বিডিডি মেইন লাইন, সেই বিডিডি মেইন লাইন কিন্তু একটা লাইন থেকেই আপার বোর্ডের পুরো সার্কিটটাকে কভার করে রাখে, পুরো সার্কিটটাকে একটা দিয়ে কভার করে রাখে। কিন্তু নিচের বোর্ডের ক্ষেত্রে অনেক সময় এটা ডাইভার্সন হয়ে যায়। যেমন আপনারা যদি দেখেন, সেক্ষেত্রে এই একটা সেকশন আছে বিডিডের, তো এই সেকশনের সাথে এই সেকশন কিন্তু আপনি মেজারমেন্ট করলে দেখবেন যে ডিফারেন্স। তো আমরা যদি সহজভাবে বলি, এই লাইন এবং এই লাইন ভোল্টেজ কিন্তু একই, কার্যকারিতাও একই। তার মানে আমি যদি মিটারের প্রোব দুইটায় ধরি পাশাপাশি, তাহলে কিন্তু দুইটা আমাদেরকে এখানে কানেক্টেড দেখানোর কথা মিটারে, কিন্তু এটা কিন্তু কানেক্টেড দেখাবে না। কারণ এই সেক্টরটা সেপারেট করা, এই সেক্টরটা সেপারেট করা, আবার এই যে সেক্টরটা আছে এটাও সেপারেট করা। এখন ধরেন এক্সাম্পল, আপনার এই ক্যাপাসিটারটা শর্ট আছে, তো আপনি যদি এইখানে ভোল্টেজ পুশ করেন, তাহলে কিন্তু আপনি এখানে এই ক্যাপাসিটারটা যে শর্ট হয়েছে এটা সারাদিনও খুঁজে বের করতে পারবেন না। আবার এক্সাম্পল ধরেন যে আপনার বেসমেন্ট পাওয়ার আইসির এই সেকশনে এই ক্যাপাসিটারটা শর্ট, আপনি এখানে সারাদিন ভোল্টেজ পুশ করলেও এই সাইডের ক্যাপাসিটার কিন্তু গরম হবে না, আপনি এটা ফাইন্ড আউট করতে পারবেন না। সেম একই প্রক্রিয়া এই পাশটায়। তো সবার আগে যে কাজটা করতে হবে, এই লাইনটা, এই লাইনটা এবং এই লাইনটা, তিনটা পয়েন্টের আগে মেজারমেন্ট করে দেখতে হবে এক্স্যাক্টলি কোন সেকশনটা শর্ট আছে তিনটা সেকশনের ভিতরে। তারপরে হচ্ছে গিয়া ভোল্টেজ পুশ করা বা বাকি কার্যক্রম শুরু করতে হবে। তো শর্ট রিমুভ করার ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটা হচ্ছে বোর্ডটা ফলো আপ করা, যে বোর্ডে কোনো ক্যাপাসিটার বার্ন আছে কিনা বা পোড়া আছে কিনা। তো সেই জিনিসটা আগে একটু আমরা চেক করে দেখে নিই, তারপর হচ্ছে বাকি জিনিসটা ফলো আপ করবো। থার্মাল পেস্টগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আমি এখন পোড়া এবং কোনো লালচে বা কালার পরিবর্তন হচ্ছে এরকম কোনো ক্যাপাসিটার আছে কিনা সেটা খুঁজে দেখার চেষ্টা করতাম। আচ্ছা, এই ক্যাপাসিটারটা আমার কাছে কেমন যেন একটু মনে হচ্ছে যে এটা একটু কালারটা মনে হচ্ছে যে একটু চেঞ্জ হয়েছে। তারপরেও আমি আগে চেক করে দেখে নিই যে ওই তিনটা ফাংশনের কথা বলছিলাম, তিনটা সেকশনের কথা, তিনটা সেকশনে একটু চেক করে নিই। একটা সেকশন, ওটা দেখতে পাচ্ছেন যে এই সেকশনটা কিন্তু নর্মাল আছে। তার মানে হচ্ছে আমার এই পাশের যে সেকশনটা ছিল এই পাশের সেকশনটায় কোনো শর্ট নাই। এরপর হচ্ছে আমি চলে আসি এই পাশের সেকশনটায়। এই পাশের সেকশনে কিন্তু আমার কোনো শর্ট নাই।
এই পাশের সেকশনে শর্ট নেই, আমি চলে আসি এখন বেস ব্যান্ডের এই পাশের সেকশন। আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এটা এম্পিয়ার কম আছে, এবং এই যে ক্যাপাসিটরটা এটা কিন্তু পুরোটাই কিন্তু শর্ট সার্কিট। তার মানে হচ্ছে আমার বেস ব্যান্ড সেকশনটাই শর্ট। এখন যে বিষয়টা আমি আপনাদেরকে এর আগে স্কিমেটিক দেখায় বলছিলাম যে এই তিনটা লাইন কিন্তু একইভাবে কাজ করে, একইভাবে কাজ করার পরেও উপরের বোর্ডে যে পাওয়ার সার্কিট আছে, পাওয়ার সার্কিট পুরোটাই এক। আপনার এই লাইনটা শর্ট হয়েছে মানে পুরো বোর্ডের যে কোনো জায়গায় আপনি বিটের মেইন লাইনে মিটার প্রোব ধরলেই দেখবেন যে শর্ট। কিন্তু এই সেকশনে কিন্তু এটা হবে না। তো আমি বলছিলাম যে এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। তো সেটা একটু আমি আপনাদেরকে এখন একটু দেখাই। আমি এখন এখানে একটা মিটারের প্রোব ধরবো, এখানে একটা প্রোব ধরবো, দেখি যে আমার লাইনটা শর্ট আছে কিনা। এখানে একটা প্রোব ধরলাম, আর একটা প্রোব হচ্ছে আমরা দেখেন যে এখানে কিন্তু ওয়েল শো করতেছে, এখানে কিন্তু এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। তো এখন চলে যায় বেস ব্যান্ড সেকশনে। বেস ব্যান্ড সেকশনে দেখেন এখানে আমার 466 শো করতেছে। যদি এই লাইনটা যদি পুরোটা সেম থাকতো তাহলে কিন্তু এই লাইনটা শর্ট দেখাইতো, কিন্তু কিন্তু আমার এই তিনটা লাইন ডিভাইডেড থাকার কারণে এখানে কিন্তু শর্ট দেখাচ্ছে না। এখন হচ্ছে আমি এইখানে এক্স্যাক্টলি কোন ক্যাপাসিটরটা শর্ট হয়েছে এটা একটু ফাইন্ড আউট করে নিব। এটা থার্মাল ক্যামেরার মাধ্যমে ফাইন্ড আউট করা যায়, আবার স্মোক রজন স্মোক দিয়েও ফাইন্ড আউট করা যায়। তো যাদের কাছে থার্মাল ক্যামেরা নাই তারা রজন স্মোক দিয়েই ফাইন্ড আউট করতে পারবেন। তো রজন স্মোক দিয়ে ফাইন্ড আউট করার জন্য যেহেতু আমি অলরেডি ফাইন্ড আউট করে নিয়েছি যে আমার বেস ব্যান্ড সেকশনটাই শর্ট আছে, তো আমি শুধুমাত্র বেস ব্যান্ড সেকশনটাই রজন স্মোক দিব, তার বাইরে আমার আর রজন স্মোক দেওয়ার দরকার নেই। আমার বেস ব্যান্ড সেকশন হচ্ছে এতটুকু। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে রজন স্মোক দিয়ে নিছি। আর বিডিডি মেইন লাইনের ভোল্টেজ কিন্তু 3.7 এর উপরে থাকে। তো ভোল্টেজ এক্স্যাক্টলি যেই লাইনে যতটুকু থাকে তার চাইতে সবসময় কম দেওয়াটাই উত্তম। তো আমার এখানে 3.7 এর উপরে ভোল্টেজ থাকা সত্ত্বেও আমি এখানে কিন্তু দিচ্ছি 2.6 ভোল্ট অনলি। তো আমি এখন যে বিডিডি মেইন লাইনটা আছে সেই লাইনটা আমি একটা ভোল্টেজ ধরবো। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ক্যাপাসিটিটা বার্ন হয়েছে। আমি আপনাকে আগেই বলেছিলাম যে আগে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে, বোর্ডটাকে ভালো করে পরিষ্কার করে চেক করে দেখতে হবে যে কোন ক্যাপাসিটারটার রং পরিবর্তন হয়েছে অথবা হালকা পোড়া পোড়া ভাব আছে। তো আমি যখন চেক করছিলাম তখন কিন্তু দেখতে পেয়েছিলাম যে এই ক্যাপাসিটার রংটা একটু পরিবর্তন হয়েছে। তো আমি তখন তো বুঝতে পেরে গেছি যে এই ক্যাপাসিটারটাই শর্ট। তারপরও বাকি কাজটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি পুরো প্রসেসটাই ডিটেলসে আপনাদেরকে বলার চেষ্টা করছি। তো এখন আমি ক্যাপাসিটারটাকে এখান থেকে রিমুভ করে নিব। আমি কিন্তু ক্যাপাসিটারটা রিমুভ করে নিছি। এখন হচ্ছে মিটার দিয়ে আমি একটু চেক করে দেখব যে লাইনটা শর্ট সার্কিট কি চলে গেছে না আদতে এখনো আছে। আপনি কিন্তু এখানে চেক করলে দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিন্তু রেজিস্ট্যান্স ভ্যালু নরমাল আছে, এক পাশে ভোল্টেজ রেজিস্ট্যান্স ভ্যালু আছে, আর এক পাশে গ্রাউন্ড। তার মানে আমার লাইনটা কিন্তু এখন পরিপূর্ণ রিপেয়ার হয়েছে।
এখন বোর্ডটা আমি ক্লিন করে রিবোলিং করে তারপরে চেক করবো যে সবকিছু ঠিক আছে কিনা। পুষ্কর, তো এখন হচ্ছে বোর্ডের যে লেয়ার আছে এটা ক্লিন করব। তো লেয়ারটা খুব সুন্দর করে ক্লিন করে নিতে হবে যাতে কোনো উঁচা নিচা না থাকে। তো উঁচা নিচা থাকলেই বল করতে সমস্যা হবে। আমি পুরো বোর্ডটা ক্লিন করে নিলাম। ক্লিন করে অ্যালকোহল দিয়ে আবার একটু পরিষ্কার করে নেব। অ্যালকোহল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে এখন আমি আপার বোর্ডটা ক্লিন করবো। তো আপার বোর্ডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালো কালো অংশ আছে। তো এই অংশগুলা আপনি সেপারেট দিয়ে খোলার পরে কোনোভাবেই থিনার বা অ্যালকোহল বা কোনো কিছু লাগানো যাবে না। যদি লাগান সেক্ষেত্রে এই জায়গাগুলা ফাঙ্গাস জমে যাবে, তখন এখানে সোল্ডারিং করাটা অনেক মুশকিল হয়ে যাবে। পুরো বোর্ডে ফ্লক্স দিয়ে নিলাম। ফ্লক্স দেওয়ার পরে আমি এখানে একটু রাঙের ইউজ করব যাতে বলগুলোর যে টেম্পারেচার, পূর্বের টেম্পারেচার থেকে টেম্পারেচারটা কমে যায় এবং নিচে যে কালো অংশগুলো আছে সেই কালো অংশগুলো যাতে রিসলভ হয়ে নতুনের মতো হয়ে যায়।
এখন পুরো বোর্ডটা কিন্তু আমার রাং দিয়ে করা হয়ে গেছে, প্রসেসিং করা হয়ে গেছে। এখন আমি ডিসোল্ডার কয়েলের মাধ্যমে পুরো বোর্ডটাকে প্রসেসিং করে নিব, যাতে পার্টিশন লাগানোর পরেই করা যায়। খুব বেশি প্রেসার দিয়ে করা যাবে না, খুব বেশি প্রেসার দিয়ে করলে বোর্ড বাঁকা হয়ে গেলে বোর্ডের পার্টিশন বসাইতে ঝামেলা হবে। काम करें वीडियो पर करें जी তারপরে পুরো বোর্ডটা ক্লিন করে নেওয়া হয়ে গেছে আমার। চেক করে দেখবো যে কোনো বোর্ডে বাঁকা আছে কিনা, বাঁকা হয়েছে কিনা। আমি চেক করে যেটা দেখতে পেলাম যে আমার বোর্ড কিন্তু কোনো বাঁকা হয় নাই। আমি এখন এটা মিডল পার্টটা রিভলভ করে তারপরে পার্টিশনটা আবার অ্যাটাচ করবো। এটা অবশ্যই পারফেক্ট প্লেজিং করে নিতে হবে, নাহলে বল করতে 2-3 বার সময় লাগতে পারে। তো একবারেই পারফেকশন করে নিলেই সবচেয়ে বেটার। এখন আমি বল পেস্ট ইউজ করতেছি 138।
এরপরে সবচেয়ে যে ইম্পর্টেন্ট, এই সাইডে যে রিভলিং পেস্ট গুলো আছে, এই পেস্ট গুলো কিন্তু তুলে নিতে হবে, অন্যথায় এগুলা প্রিহিটার যখন দিবেন আপনি হিট হয়ে ভিতরে সিম ট্রের ভিতরে ঢুকে সিম ট্রেটা নষ্ট করে ফেলবে, তখন আর আপনার সিম ডিটেকশন পাবে না। তো এটা কিন্তু খুবই জরুরি, এটা পরিষ্কার করে নিতে হবে। আইপ্যাডটা দিয়ে দিছিস না? এখন আমরা খোলার সময় ইউজ করছিলাম 230 টেম্পারেচার, এখন লাগানোর জন্য ইউজ করবো 190, যেহেতু আমরা 135 টেম্পারেচারের বল পেস্ট দিয়ে বল করছি, যার কারণে আমার টেম্পারেচার আগের টেম্পারেচার লাগতেছে না। আমি এখন কম টেম্পারেচার দিয়ে এটারই বল করবো। লো নেটওয়ার্কটা করে দিবেন এটাই। এই সাইড দিয়ে কাছে যাবি থেকে। বলবেন কেন না এটা আমার রিবোলিং হয়ে যাওয়ার পরে এটার উপরে আমি ফক্স পেস্ট দিয়ে দিব। চেক করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বলগুলো কিন্তু পারফেক্ট আছে, একটার সাথে একটা জয়েন্ট নাই বা একটা বড় ছোট নাই। তো এখন পার্টিশনটা লাগাই নিব, উপরে পার্টিশনটা। অনেক টেকনিশিয়ান আছে এই কাজগুলোকে শর্টকাট করার জন্য শর্ট কিলার ইউজ করে। তো শর্ট কিলারের ইউজ করলে কি হয় যে মাদারবোর্ডের উল্টাপাল্টা ভোল্টেজ পড়ার কারণে পাওয়ার আইসি, অনেক সময় সিপিইউ বা মাদারবোর্ডের লেয়ার পর্যন্ত পুড়ে যাওয়ার ভয় থাকে, যে ফোনগুলো অনেক ক্ষেত্রে রিপেয়ার পর্যন্ত হয় না। তো যারা এই কাজগুলো যেসব টেকনিশিয়ান করেন, আমি তাদেরকে অনুরোধ জানাবো আপনারা এই কাজগুলো করেন না, কারণ একটা কাস্টমারের একটা ফোন অনেক শখের, অনেক টাকা সে ব্যয় করে ফোনটা আসলে কিনছে, বা তার ওইটার ভিতরে অনেক ইম্পর্টেন্ট ডাটাও থাকতে পারে। তো আপনি একটু বিল কমায় কাস্টমারটাকে কাজ করে দিতে গিয়া বা আপনার একটু সময় বাঁচাইতে গিয়া আসলে কাস্টমার ফোনটা নষ্ট করে না দেওয়ার অনুরোধ জানাইলাম সবাইকে। 10 মিনিটের কাজ প্রয়োজনে 2 ঘন্টা নিয়ে কাজ করে কাস্টমারকে পরিপূর্ণভাবে বুঝাই দেন, ওইটাই বেটার।
আপনি একটু কম বিল করে কাস্টমারকে শর্টকাটে করে দিতে গিয়ে কাস্টমারের ফোনটাই নষ্ট করে দিচ্ছেন। এটা আসলে কোনোভাবেই করা যাবে না। আমার কথায় কেউ মনে কষ্ট পাবেন না, সবাই প্রসেস ফলো করে সঠিকভাবে কাজ করার চেষ্টা করবেন, এই অনুরোধই রইল। আর আপনারা যারা কাস্টমার আছেন তারা সবসময় আসলে কমের পিছনে না ছুটে একটু ভালো কে কাজ করে তার কাছে কাজটা দেওয়ার চেষ্টা করবেন। অন্যদের থেকে যদি সে 1,000 টাকা বা কিছু পরিমাণে অর্থ যদি বেশিও নয়, তার কাছে কাজ দিলে কি হবে, আপনার ফোনটা পরিপূর্ণভাবে আপনি আবার আগের অবস্থায় ফিরে পাবেন। ফোনটা মানে পুরোপুরি অচল হওয়ার থেকে হয়তো আপনি বেঁচে যাবেন। আপনি হয়তো বাঁচাইতে গেলেন 1,000 2,000 টাকা, কিন্তু আপনার ফোনটার দাম কিন্তু 80,000 টাকা বা 50,000 টাকা। তো ফোনটাই কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একজন আনএক্সপার্ট টেকনিশিয়ান বা আনএক্সপার্ট কোনো রিপেয়ারম্যান যদি আপনার ফোনটা রিপেয়ার করে। তো বোর্ডটা ঠান্ডা হয়ে গেছে। তো বোর্ড ঠান্ডা হওয়ার পরে আমি বোর্ডটা বের করে নিয়ে সবার আগে কাজ হচ্ছে ক্লিনিং করে নিব। তো এখন আমি আবার পুনরায় পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে দেখবো যে আমার শর্ট সার্কিটটা চলে গেল কিনা এবং ফোনটা পাওয়ার অন হয় কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফোনে কিন্তু কোনো শর্ট সার্কিট নাই। তো আমি একটু সুইচিং দিয়ে দেখি যে আমার সুইচিংটা ঠিক আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সুইচিং কিন্তু নর্মাল আছে। তো এখন আমি এটা পুরোপুরি বডিতে লাগাবো এবং চেক করে দেখবো যে আমার ফাংশনালিটি সবকিছু ঠিকঠাক আছে কিনা। ডিসপ্লে সমস্যা নেই। ফোনটা যেহেতু শর্ট সার্কিট ছিল, ফোনের ব্যাটারিতে কিন্তু চার্জ নাই, আমাদেরকে একটু সময় দিতে হবে ব্যাটারিটা রিচার্জ হওয়ার জন্য। আমরা একটু চার্জ হওয়ার জন্য একটু অপেক্ষা করি। তো ফোনটা চার্জ হওয়ার পরে কিন্তু ফোনটা পাওয়ার অন হয়েছে। তো এখন হচ্ছে আমরা চেক করে দেখবো যেটা ঠিক আছে কিনা। আমার এখানে নো সিম কার্ড অ্যাভেলেবেল শো করতেছে, ওয়াইফাই ঠিক আছে। ওপেনিং আইমিটা দেখবো ঠিক আছে কিনা। আমার ওপেনিং আইমিআই ঠিক আছে। এরপরে দেখবো যে আমার ওয়াইফাই কানেক্ট হয় কিনা। আমার ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। সাউন্ড চেক করব, সাউন্ড ঠিক আছে। ক্যামেরা চেক করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সব কিছু কিন্তু আলহামদুলিল্লাহ ফাংশনাল আছে। তো সবচাইতে বড় বিষয় হচ্ছে যে আপনি একটা কাজ মাদারবোর্ডের করলেন, হ্যাঁ, তো ফোনটা রানিং করাটাই কিন্তু আসলে পরিপূর্ণতা নয়। ফোনটাকে পুরোপুরি আগের মতো কাস্টমারের হাতে ফিরিয়ে দেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় পরিপূর্ণতা।
যদিও আপনার হাতে কাজ করতে গিয়ে একটা প্রবলেম হয়ে যায়, সেই ক্ষেত্রে কাস্টমারের উপরে দায়টা চাপায় না নিয়ে আপনার ভুলটা যদি আপনি নিজে লস দিয়ে হইলেও যদি সংশোধন করেন এবং কাস্টমারের থেকে যদি আপনি একটু রিকোয়েস্ট করেন যে আমার এখানে লস হয়ে গেছে, আমাকে একটু সাপোর্ট দেন, সেটা আলাদা বিষয়। কিন্তু সব সময় নিজে ক্ষতি করে কাস্টমারের উপরে চাপায়া দেওয়া থেকে বিরত থাকাটা সবচেয়ে উত্তম কাজ। তো যার কারণে কাজটা করার ক্ষেত্রে সবসময় সঠিক প্রসেস ফলো করে সঠিকভাবে কাজ করার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যে এক চান্সেই যাতে কাজটা পরিপূর্ণ হয়। বারবার যাতে পারিশন খোলা লাগানো বারবার চেষ্টা করা থেকে বিরত থাকবে সবসময়। তো আমি আজকে একটু অনেক হার্ডলি অনেক কথা বলে ফেলছি, এজন্য কেউ কিছু মনে করবেন না। তো এটা আসলে আপনাদের ভালোর জন্যই বলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এরকম ভিডিও আপনারা পরবর্তীতে আরো পাবেন। আমার যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার আইডিটা ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।